নিরাপত্তার অভাব এবং প্রশাসনিক অসহযোগিতার কারণে দেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন অনিবাসী বাংলাদেশিরা। উৎসাহিত করতে উদ্যোগ গ্রহণের তাগিদ। কাল উদ্বোধন হচ্ছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও হলি ফ্যামিলি অংশ। পুরো প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছরের জুলাইয়ে, জানিয়েছেন সংশ্লিষ্টরা। ধর্ষণের প্রমাণ পরীক্ষায় এখনো চলছে সনাতন পদ্ধতি। সুস্পষ্ট ধারণা না থাকায় পদক্ষেপ নিচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তর। ক্ষুব্ধ মানবাধিকার কর্মীরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণের জন্য প্রস্তুত এলাকাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এবং চট্টগ্রামের ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত সিটি কর্পোরেশনের। নির্ধারিত স্থানে কেনাবেচা করতে পারবে হকাররা। উচ্ছেদের আগেই পুনর্বাসনের দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। নিরাপত্তার অভাব এবং প্রশাসনিক অসহযোগিতার কারণে দেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন অনিবাসী বাংলাদেশিরা। সংশ্লিষ্টরা বলছেন, অনিবাসীদের বিনিয়োগে নিরাপত্তা নিশ্চিত করতে পারলে দেশে বিদেশি বিনিয়োগের যে ঘাটতি তা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। আর এক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের মতো বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণেরও দাবি জানিয়েছেন অনিবাসী বাংলাদেশিরা। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। জীবিকার তাগিদে প্রায় 1 কোটি প্রবাসী বাংলাদেশি ছড়িয়ে আছে সারা বিশ্বে। আর তাদের ঘাম ঝরানো কষ্টের উপার্জনে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন দাঁড়িয়েছে প্রায় 28 বিলিয়ন মার্কিন ডলারে। সংশ্লিষ্টরা বলছেন, নিজের শ্রমে প্রবাসে সুপ্রতিষ্ঠিত কয়েক লাখ বাংলাদেশির ক্ষমতা রয়েছে দেশে বড় অঙ্কের বিনিয়োগের। কিন্তু প্রবাসীদের বিনিয়োগ বান্ধব উপযুক্ত পরিবেশ না থাকায় দেশে বিনিয়োগে উৎসাহ পান না অনেকেই। তাদের অসুবিধাটা হচ্ছে নিরাপত্তার অভাব। বিনিয়োগ যেখানে করছেন এগুলো বেহাত হয়ে যায়। স্থানীয়ভাবে তারা সহায়তা পান না। কিছু কিছু প্রতিষ্ঠান তাদেরকে ক্ষতিগ্রস্ত করে। ইভেন কোনো ব্যাংকের অসাধু কর্মকর্তা তাদের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে পুলিশ প্রবাসীদেরকে হয়রানি করে, নানানভাবে তারা সুবিধা আদায় করতে চায়। এই ভয়গুলো তাদের আছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে 2015 সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ হয়েছে প্রায় 170 কোটি মার্কিন ডলার, যা 2014 সালে ছিল 155 কোটি ডলারের কিছু বেশি। সংশ্লিষ্টরা বলছেন, দেশে অনিবাসী বাংলাদেশিদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে বিদেশি বিনিয়োগের হার আরও বাড়তে পারে। একদিন তো একদিন ফিরে আসতে হবে আমাদের নিজ দেশে। এজন্য আমাদের সম্পূর্ণ প্রসেসটা থাকে যে আমাদের যত ইনকাম আছে আমরা ইনভেস্ট করার জন্য বাংলাদেশে। এনআরবি যারা আমরা আছি তাদের জন্য যদি একটা আলাদা জোন দিয়ে দেয় তাহলে আমাদের মনে হয় উদ্যোক্তারা যারা আছে তারা একটা সেফটি মনে করবে। প্রবাসী বিনিয়োগকে উৎসাহিত করতে প্রয়োজনে আলাদা বন্ড প্রচলনের পরামর্শ দিলেন অর্থনীতি বিশ্লেষকরা। ভারত যেভাবে রিসার্জেন্স ইন্ডিয়া বন্ড করেছিল, মিলেনিয়াম বন্ড করেছিল, আমরাও সেই ধরনের বন্ড করতে পারি কিনা, আমরা বন্ডের মাধ্যমে তাদেরকে ইনভেস্ট করে সেইখান থেকে চ্যানেল করতে পারি কিনা। আসলে টাকা খুঁজে কি, টাকা খুঁজে বিনিয়োগ করে সে যাতে ভালো রিটার্ন পেতে পারে, সেই পরিবেশ যদি সৃষ্টি না হয় ওদের বিনিয়োগটাও আমরা পাবো না। উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে যে কোনো ধরনের বিনিয়োগের নিশ্চয়তা দিতে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও তার কঠোর বাস্তবায়নেরও তাগিদ দিলেন বিশ্লেষকরা। সমাজের সিনিয়র যারা, মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। কিন্তু তারা অবশেষে আগামীকাল উদ্বোধন হচ্ছে বহুল আলোচিত মগবাজার মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশটি। তবে এই অংশে এফডিসি থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত র্যাম্পটির কাজ শেষ না হয় আপাতত এটি বাদ রেখেই বাকি অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ফ্লাইওভারের পুরো প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছরের জুলাইয়ে। তাফসির বাবুর রিপোর্ট। উদ্বোধনের আগে শেষ পরশ। ফ্লাইওভারের খুঁটিনাটি বিষয়গুলো তদারকি করে নিচ্ছেন নির্মাণ কর্মীরা। তপ্ত রোদ উপেক্ষা করে চলছে ফিনিশিং এর কাজ। হোয়াইট সিমেন্ট ও মার্বেল পাউডার মিশিয়ে দেয়া হচ্ছে প্রলেপ। জায়গায় জায়গায় একটু হালকা স্পট পড়ে আছে, এগুলো আর কি হোয়াইট সিমেন্ট, মার্বেল পাউডার, তারপরে আটা, এগুলো দিয়ে আর কি ফিনিশিং করা হচ্ছে।
সব ধরনের ভারী কাজ শেষ করার পাশাপাশি ইতোমধ্যে বৈদ্যুতিক সংযোগ দেয়া হয়েছে ল্যাম্পপোস্টে। শেষ হয়েছে সৌন্দর্য বর্ধনের কাজও। পাশাপাশি ফ্লাইওভারে ওঠা ও নামার র্যাম্প এবং এসবের সঙ্গে মূল সড়কের সংযোগের কাজও শেষ। ফ্লাইওভারের তেজগাঁও ৭ রাস্তা থেকে মগবাজার হয়ে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত 2.25 কিলোমিটার দৈর্ঘ্যের এই অংশটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে আর বিলম্ব নয়, যথাসময়ে শেষ হলো মগবাজার মৌচাক ফ্লাইওভারের এই তেজগাঁও ৭ রাস্তা থেকে হলি ফ্যামিলি পর্যন্ত অংশের কাজ। তবে ফ্লাইওভারটিতে এই এফডিসি মোড় থেকে সোনারগাঁ হোটেল পর্যন্ত অংশের কাজ যথাসময়ে শেষ না হওয়ায় আপাতত এটি বাদ রেখেই উদ্বোধন করে দেয়া হচ্ছে ফ্লাইওভারের বাকি অংশটি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এই অংশের কাজে শেষ মুহূর্তে কিছু পরিবর্তন আসায় যথাসময়ে এটি শেষ করা সম্ভব হয়নি। একই অবস্থা মগবাজারেও। এখানে বায়ে মোড় নিয়ে ফ্লাইওভার থেকে নামার যে সংযোগ র্যাম্প সেটির নির্মাণ কাজ এখনো চলছে। তবে প্রকল্প পরিচালক আশাবাদী ফ্লাইওভারের পুরো প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছরের জুলাইয়ে। আমরা 3টা কন্ট্রাক্ট 3টা ফেজে শেষ হবে, 3টা ফেজে ট্রাফিকের জন্য উন্মুক্ত করে দেবো। যেটা ইস্কাটন থেকে মৌচাকের দিকে যাবে, যেটা বললাম জুনে আমরা ইনশাল্লাহ ছেড়ে দেব, সেটাও 82% হয়ে গেছে, এবং যেটা রামপুরা শান্তিনগর রাজারবাগের দিকে আছে সেটারও ফিজিক্যাল প্রোগ্রেস 55% হয়ে গেছে। কয়েক দফা মেয়াদ বৃদ্ধির পাশাপাশি 2013 সালে শুরু হওয়া এ কাজের ব্যয়ও 343 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 1200 কোটি টাকা। তবে নকশার ত্রুটি আর নানা সমালোচনার মধ্যেই 8.5 কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভারটির 2.25 কিলোমিটার অংশের উদ্বোধন হচ্ছে আগামীকাল। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। হাইকোর্টের নির্দেশনার পরও ধর্ষণের প্রমাণ পরীক্ষায় এখনো চলছে সনাতন পদ্ধতি টু ফিঙ্গার টেস্ট। বিকল্প পদ্ধতি কি হতে পারে সে সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা না থাকায় গত 2.5 বছরেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়নি। আর এই পদ্ধতিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছেন মানবাধিকার কর্মীরা। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। টু ফিঙ্গার টেস্টের মাধ্যমে ধর্ষণের পরীক্ষা পদ্ধতির বৈধতা চ্যালেঞ্জ করে 2013 সালের অক্টোবরে ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র, মহিলা পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠন রিট আবেদন করে। ওই বছরই হাইকোর্ট বিকল্প পদ্ধতি উদ্ভাবনে স্বাস্থ্য অধিদপ্তরকে একটি খসড়া নীতিমালা করার নির্দেশ দেয়। কিন্তু এই বিষয়ে নামমাত্র কয়েকটি বৈঠক হলেও সুনির্দিষ্ট কোনো নীতিমালা না হওয়ায় এখনো চলছে সনাতন পদ্ধতিতে ধর্ষণের মেডিকেল পরীক্ষা। গ্যাং রেপ থাকলে তার ওই জায়গাটা ভেরি মাছ টেন্ডার থাকবে, আমি টু ফিঙ্গার সাথে বুঝতেই পারবো না। অথবা ভিতরে তার ইনজুরি আছে, হ্যাঁ, সেটা আমি ইনস্ট্রুমেন্ট ঢুকানোর আগে আমাকে তো আগে পালপেট করতে হবে, সে ওই জায়গায় ইনজুরি হয়েছে কিনা আমাকে দেখতে হবে। তখন এখন পর্যন্ত আসে না পদ্ধতি। এখন চিন্তা ভাবনা করতেছে যে এটা ছাড়া কল্পোস্কোপি করে বা করা যায় কিনা। আর মেডিকেল এই পরীক্ষা শুধুমাত্র নির্যাতিত নারীর জন্য নয়, বরং মানবতার জন্য অপমানজনক বলে অভিমত এই মানবাধিকার কর্মীর। টেস্ট করার নাম করে তাকে কিন্তু সে সেকেন্ড টাইম রেপের ভিকটিম হয়, এটা কিন্তু একটা মেয়েকে ভীষণভাবে একটা মানবাধিকার লঙ্ঘনের কাজ, এবং স্পেসিফিক এটা কিন্তু পৃথিবীর কোথাও কিন্তু এখন নেই, এমনকি ভারতেও কিন্তু এটা পরিবর্তন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে 3 মাসের মধ্যে খসড়া নীতিমালা তৈরির নির্দেশ দেওয়া হলেও 2.5 বছর পেরিয়ে গেলেও এই ক্ষেত্রে কোনো অগ্রগতি নেই। এমনকি সর্বশেষ অবস্থা সম্পর্কেও জানাতে পারেনি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এটার বিষয়ে সংশ্লিষ্ট শাখায় খবর নেব এবং আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা আমরা করব, এবং অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে বা অধিদপ্তরের সাথে বা দায়িত্বশীল সংস্থার সাথে যদি আমাদের যোগাযোগ করার প্রয়োজন হয় আমরা হলে সেটাও করব। এদিকে 2013 সালে ভারতের সুপ্রিম কোর্ট যৌন নিপীড়ন ঘটনা যাচাইয়ে টু ফিঙ্গার পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতি প্রয়োগের নির্দেশ দেয়। পরে 2014 সালে এই পদ্ধতিতে পরীক্ষা নিষিদ্ধ ঘোষণা করে সে দেশের সরকার। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর মৃত্যুর 8 দিন পর পুনরায় ময়নাতদন্ত করতে কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বিকেলে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নব বেগম এই আদেশ দেন। পিপি জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা AKM মঞ্জুর আলমের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। লাশ উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর এই আদেশ দেওয়া হয়। এদিকে এই মামলার আসামি পক্ষের হয়ে কোনো আইনজীবী লড়বে না বলে সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। গত 20 মার্চ রাতে তনুকে কুমিল্লা সেনানিবাস এলাকায় হত্যার পর লাশ ফেলে রাখে দুর্বৃত্তরা। এই ঘটনায় তার বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। আবেদনখানা বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় মঞ্জুর করে একজন নির্বাহী
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সোহাগী জাহান তনুর লাশ উত্তোলন করে ডিসেন্টার করার জন্য জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়কে নির্দেশ প্রদান করেন। কুমিল্লা জেলা আইনজীবী সমিতি সমস্ত আইনজীবীরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছি এই মামলা যারাই আসামি হবে তাদের পক্ষে কুমিল্লার কোনো আইনজীবী আইনি সহায়তা করবে না। এদিকে তনু হত্যার প্রতিবাদে কুমিল্লা ও বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে গতকালও মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয় এইসব কর্মসূচি থেকে। সময় সংবাদ আরও থাকছে। শরীয়তপুরে প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। অভিযোগ, স্বজনদের হুমকির কারণে মামলা করতে পারছে না পরিবার। আগামী 1 মাসের মধ্যে ফার্নেস তেলের দাম কমবে এবং পর্যায়ক্রমে অন্য জ্বালানি তেলেরও দামও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তেলের ব্যাপারটা বহুদিন যাবৎ আলোচনা হচ্ছে, আমরা চেষ্টা করছি যে এটাকে একটা সহনীয় পর্যায়ে আনা যায় কিনা। আশা করছি অচিরেই হয়তো হেভি ফুয়েল যেটা HFO এটা একটা প্রাইস অ্যাডজাস্টমেন্ট আমরা যাচ্ছি। বাকি তেলের অবস্থাও আমরা চিন্তা ভাবনা করছি যে ওটা অ্যাডজাস্টমেন্টে যাওয়া যায় কিনা। ফুয়েলের অ্যাডজাস্টমেন্টে গেলে কি মেকানিজমে গেলে পরে আমাদের এখানে কি এফেক্টটা হবে সেটা যাচাই বাছাই চলছে। এই অ্যাডজাস্টমেন্ট কদিনের মধ্যে হবে? 1 মাসের মধ্যে। গ্যাসও আমরা একটা অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, আমরা প্রপোজ করেছি। আমরা বিদ্যুৎও আবার একটা অ্যাডজাস্টমেন্ট চাচ্ছি। ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণের জন্য প্রস্তুত সিলেট অঞ্চল। 31 মার্চ সিলেট বিভাগের 4 জেলার 6 উপজেলার 46টি ইউনিয়নে ভোট হবে। আর অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। শেষ মুহূর্তে সিলেট অঞ্চলে নির্বাচনী এলাকাগুলোতে প্রচার প্রচারণা বেশ জমে উঠেছে। প্রতীক যাই হোক না কেন ভোটাররা চাচ্ছেন যোগ্য প্রার্থী। প্রার্থীদেরও এই বিশ্বাস। স্থানীয় নির্বাচন এজন্য সবাই ব্যক্তিকেই প্রাধান্য দিচ্ছে। দলীয় নির্বাচন হওয়ার কারণেই সহিংসতার ঘটনা বেড়েছে। প্রতীকের পরিবর্তে ব্যক্তিকেই নিবে। কোন ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। আমার কর্মীকে বিভিন্নভাবে হুমকি এবং ধমকি দিয়ে কর্মীদেরকে নিরুৎসাহিত করছেন। ইউনিয়নের সাধারণ মানুষের কাছে জরিপ করেন, জরিপ করলে দেখতে পারেন কাউকে ভয়ভীতি দেখাচ্ছে কিনা। তবে সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চাইলেন এই দুই প্রার্থী। আচরণবিধি যাতে সবাই মেনে চলে, এটা মেনে চললেই কোনো বিশৃঙ্খলার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। প্রশাসনিকভাবে কোনো সমস্যা না হয় আমাদের ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আমরা প্রতিটি সেন্টারে আমরা জয়ী হব। অবশ্য শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানালেন সিলেট বিভাগের পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। সিলেটে আগামী 31 মার্চে নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে। সিলেটের গোয়েনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার 13টি, সুনামগঞ্জের ছাতক উপজেলার 13টি, হবিগঞ্জের আজমিরগঞ্জ উপজেলার 5টি এবং মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি উপজেলার 15টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এদিকে ভোলায় দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। নিজেদের পক্ষে সমর্থন আদায়ে প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। আওয়ামী লীগের প্রার্থীরা জয় নিয়ে আশাবাদী হলেও অভিযোগের শেষ নেই বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের। তবে সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা নির্বাচন কর্মকর্তা। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 31 মার্চ দ্বিতীয় ধাপে জেলার 3টি উপজেলার 8টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত 14 মার্চ প্রতীক বরাদ্দের পর শুরু হওয়া প্রচার প্রচারণা এখন তুঙ্গে। নাওয়া খাওয়া ভুলে প্রার্থীরা ছুটছেন হাটবাজার গ্রামগঞ্জে। ভোটারদের মন জয় করতে প্রার্থীদের উত্তাল মেঘনা পাড়ি দিয়ে দুর্গম চরাঞ্চলে যেতে দেখা গেছে। তবে ভোটাররা বলছেন যোগ্য আর এলাকার উন্নয়নে অবদান রাখতে পারবে এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। যে এবার দেশের উন্নয়ন করবো তারাও আমরা ভোট দেবো। মন থেকে যারা ভালো লাগে আমরা তাকে দিব। নতুন ভোটার হিসেবে একজন
যোগ্য প্রার্থীকে নির্বাচিত করব। সাধারণ মানুষ চাইছেন সুস্থ নির্বাচন হোক, সুস্থ নির্বাচন হলে আমরা সাধারণ মানুষ যা ভোট দিতে পারব। সরকারের উন্নয়নের ধারাকে কাজে লাগিয়ে নৌকার প্রার্থীরা বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এই এলাকার স্কুল, কলেজ, রাস্তাঘাট সকল সেক্টরে আমার ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন হিসাবে রূপান্তরিত করা হবে। আর প্রথম দফার সহিংসতার পর সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। তাছাড়া প্রচার প্রচারণায় বাধা সহ নানা অভিযোগ তাদের। নৌকার কর্মীরা হুমকি দিচ্ছে এবং নানাভাবে হয়রানি করছে। আমি যদি সঠিক এবং সুষ্ঠুভাবে নির্বাচন হয় এবং আমার প্রচারণা চালাতে পারি তাহলে আমি 100% নিশ্চিত আমি নির্বাচিত হব। জনগণ তাদের পছন্দসই নেতাকে নির্বাচিত, চেয়ারম্যান নির্বাচিত করতে গিয়ে যেন বুথে গিয়ে ভোটটা দেওয়ার ব্যবস্থা হয়, এটাই আমাদের প্রাণের দাবি। অবশ্য নির্বাচন কর্মকর্তার দাবি প্রার্থীদের অভিযোগগুলো গুরুত্ব দিয়ে সুষ্ঠু ও সহিংসতা মুক্ত নির্বাচন অনুষ্ঠানের সব ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচনে আমরা প্রথম দফার চাইতে আরো সতর্কতার সাথে আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করতেছি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের একজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হলেও বাকি 7টি ইউনিয়নে 24 জন চেয়ারম্যান প্রার্থী ও 236 জন মেম্বার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, ভোলা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের কালীগঞ্জে আছেন আমাদের রিপোর্টার মুজাহিদ শুভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, জানেন গাজীপুর জেলার কালীগঞ্জ ইউনিয়নের কালীগঞ্জ উপজেলার 7টি ইউনিয়নে এবার ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে। দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিন্তু এখানে 7টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে এবং আজকেই কিন্তু 31শে মার্চে যে দ্বিতীয় দফার নির্বাচন হচ্ছে, আজকে মধ্যরাতে কিন্তু শেষ মুহূর্তের প্রচার প্রচারণা কিন্তু আজকে শেষ হবে এবং মধ্যরাতে শেষ হওয়ার কথা রয়েছে এবং নির্বাচন কমিশন সেই বিষয়ে কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন যাতে কোনো জায়গায় কোনো ধরনের খুব খারাপ ধরনের কোনো সহিংসতার কোনো ঘটনা যাতে না ঘটে সেই ধরনের প্রতিশ্রুতি তারা দিয়েছেন। তো আমরা এখন আছি তুমুলিয়া ইউনিয়ন পরিষদে। সেখানে ভোটার সংখ্যা রয়েছে 25,251 জন এবং আপনি যেটা দেখছেন যে নির্বাচনকে ঘিরেই কিন্তু এক ধরনের উৎসুক মানুষের একটা ভিড় কিন্তু আমরা এই ইউনিয়ন পরিষদের একটি বাজারে আমরা লক্ষ্য করছি এবং তারা কিন্তু ভিড় করেছেন এবং তাদের মধ্যে কিন্তু নির্বাচনকে ঘিরে এক ধরনের উৎসব এবং আমেজ কাজ করছে। এখানে 25,251 জন ভোটার। আপনি জানেন যে দ্বিতীয় দফায় কিন্তু সারা বাংলাদেশে 647টি ইউনিয়ন পরিষদের যে নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু 1.25 কোটি ভোটার কিন্তু এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তার অংশ হিসেবে তুমুলিয়া ইউনিয়নে 25,251 জন ভোটার, যেখানে 4 জন প্রার্থী চেয়ারম্যান পদে তারা দাঁড়িয়েছেন, যেখানে পুরুষ মেম্বারের সংখ্যা হচ্ছে 31 জন যারা মেম্বার পদে দাঁড়াবেন এবং সংরক্ষিত মেম্বার পদে দাঁড়িয়েছেন 9 জন। আর এখানে কিন্তু অন্যান্য জায়গার মতো যে 7টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে তার মধ্যে প্রতিটিতেই কিন্তু 9টি করে ওয়ার্ড রয়েছে। এখানে মূলত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের প্রার্থী এবং বিএনপির প্রার্থীর মধ্যে। এখানে যিনি এখন বর্তমানে চেয়ারম্যান হিসেবে রয়েছেন বিএনপির প্রার্থী, যিনি এবারও দাঁড়িয়েছেন সিরাজউদ্দিন, এবং আবু বকর বাকু নামে একজন চেয়ারম্যান প্রার্থী, তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে দাঁড়িয়েছেন। তো আমরা যেটা বলে রাখি যে অতীতে এখানে মূলত এই দুই দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা ছিল এবং আগের মতো এবারও দুই দলের আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতাটা হবে। তো নির্বাচন কমিশনের যে প্রতিশ্রুতি যে এবার একটু সহিংসতা যাতে কোনোভাবে না হয় সেই ব্যাপারে যে সজাগ দৃষ্টি রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সেইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। তো এখানকার ইউনিয়ন পরিষদের যারা ভোটার তারা আশা করছেন যে এবার একটি ভালো নির্বাচন তারা দেখবেন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত চেয়ারম্যান, মেম্বার এবং সংরক্ষিত মেম্বারকে তারা খুঁজে নেবেন। তো এই ছিল তুমুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে সবশেষ খবর। রামিম। দ্বিতীয় দফা নির্বাচন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেসব খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুজাহিদ শুভ, ছিলেন গাজীপুরের কালীগঞ্জে। অসুস্থ 3 অভিনেতা অভিনেত্রীকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় গণভবনে তাদের কাছে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এরা হলেন মায়া ঘোষ, মঞ্জুর হোসেন ও আব্দুস সাত্তার। মায়া ঘোষকে 5 লাখ টাকা, মঞ্জুর হোসেনকে 20 লাখ টাকা এবং আব্দুস সাত্তারকে 10 লাখ টাকার অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তাদের চিকিৎসার খোঁজ খবরও নেন। অনুদান প্রাপ্তরা এই সহায়তা পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হলেও দুই মন্ত্রীর শপথ ভঙ্গ হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি মনে করেন দুই মন্ত্রীর শপথে বহাল থাকতে সংবিধানের কোনো ব্যত্যয় হচ্ছে না। এদিকে খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, রায়ের কপি হাতে পেলেই পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, দুই মন্ত্রীর বক্তব্যে সংবিধান লঙ্ঘন হয়নি। এইটা একদমই পরিষ্কার যে এইখানে কিন্তু কোনো সংবিধান পূর্ণ হওয়ার কোনো ব্যাপার নাই। এখানে পদত্যাগ করার কোনো বাধ্যবাধকতা নাই। এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিবেচনার ব্যাপার। না, ভঙ্গ হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বৈঠকে এ নিয়ে কিছুই আলোচনা হয়নি। মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে একটা শব্দও আলোচনা হয়নি। এ ব্যাপারে আমরা সরকারিভাবে কোনো আলোচনা হয়নি, দলীয় ফোরামেও কোনো আলোচনা হয়নি। আলোচনা হওয়ার আগে আমি আর একটা সুইপিং রিমার্কস করব, এটা তো ঠিক নয়। পূর্ণাঙ্গ রায় দেখার পরেই পরবর্তী করণীয় নির্ধারণ করবেন বলে জানান দুই মন্ত্রী। আমি জাজমেন্টের কপিটা যদি পাওয়ার পরে আমি সিনিয়র আইনজীবীদের সাথে আলাপ করব। আমি নিজেও একজন আইনজীবী, পরামর্শ করে সিদ্ধান্ত নেব, রিভিউ করব কি করব না, সেই পরবর্তী কার্যক্রমের বিষয়ে আমরা চিন্তা করব। আগে আমরা রায়ের কপি পাই, তারপর বিবেচনা করি। গত 5 মার্চ 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির এক অনুষ্ঠানে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মামলার রায় নিয়ে সংশয় এবং প্রধান বিচারপতি সম্পর্কে মন্তব্যের জের ধরে রোববার খাদ্যমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিরুদ্ধে 50,000 টাকা করে অর্থদণ্ড দেয় আপিল বিভাগ। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রাখার বৈধতা চ্যালেঞ্জ করে 28 বছর আগের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল দুপুরে 3 সদস্যের হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ এই আদেশ দেন। আদালতের আদেশে বলেন, রিটকারী সংগঠন স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটির এই ধরনের রিট করার কোনো আইনি ভিত্তি নেই। সংবিধানের 8ম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম করার বৈধতা চ্যালেঞ্জ করে 1988 সালে একটি রিট দায়ের করেছিল স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি নামে একটি সংগঠন। সে সময় ইসলামকে রাষ্ট্রধর্ম করার বৈধতা প্রশ্নে রুলও জারি করেছিলেন হাইকোর্ট। পরবর্তীতে ইসলামকে রাষ্ট্রধর্ম রেখে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করার বিধান রেখে সংবিধানের 15ম সংশোধনী আনা হয়। এ সংশোধনীর বিরুদ্ধেও সম্পূরক আবেদন করেন ওই সংগঠনটি। পরে রিট আবেদনটি শুনানির জন্য 3 সদস্যের একটি বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। সোমবার দুপুরে ওই বেঞ্চে শুনানির শুরুতেই আদালত যে কমিটি এই রিট আবেদনটি করেছিলেন তার এখতিয়ার নেই বলে রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি এই রিট পিটিশন করার কোনো লোকাস্ট্যান্ডি নাই, সেই মর্মে মূল রিট পিটিশনটি এবং সম্পূরক রুলটিও খারিজ করে দেন। আদালতের এই আদেশের পর প্রতিক্রিয়ায় যেমনটি বলছিলেন রিটকারীর আইনজীবীরা, আমরা তো আশা করেছিলাম যে পুরো মামলাটা হিয়ারিং হবে, হিয়ারিং এর উপর মেরিট, ডিমেরিট, সরকারের বক্তব্য বা অন্য কারো যদি কোনো বক্তব্য থাকে সেটা নিয়ে এটা একটা চূড়ান্ত আদেশ আমরা আশা করেছিলাম। রাষ্ট্রপক্ষ ও রিটকারীর আইনজীবীরা জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায় হাতে পেলে ইসলামকে রাষ্ট্রধর্ম রাখা এবং রিট খারিজের বিষয়ে বিস্তারিত জানা যাবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ভাসমান হকারদের শৃঙ্খলার মধ্যে আনার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে হকাররা ফুটপাতের পরিবর্তে সিটি কর্পোরেশন নির্ধারিত স্থানে শুধুমাত্র সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত পণ্য কেনাবেচা করতে পারবেন। তবে পুনর্বাসনের আগে উচ্ছেদ করার এ ধরনের সিদ্ধান্তকে অযৌক্তিক বলে দাবি করেছেন হকাররা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। চট্টগ্রামে সম্মিলিত হকার ফেডারেশনের তথ্য অনুযায়ী নগরীতে 20,000 স্থায়ী হকারের পাশাপাশি আরো অন্তত 10,000 ভাসমান হকার রয়েছে, যারা ফুটপাত দখল করে পণ্য কেনাবেচা করছে। নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা নিউ মার্কেট মোড়, স্টেশন রোড, জিসি মোড়, ইপিজেড এলাকা, বহদ্দারহাট মোড়, চকবাজার এলাকার ফুটপাত সহ রাস্তার কিছু অংশ দখল করে রেখেছে হকাররা। এতে একদিকে পথচারীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে, অন্যদিকে বাড়ছে যানজট। রাস্তাটাতে যেখানে দোকান বসে গেছে, কাঁচা বাজার বসে গেছে, সেখানে
গাড়ি ঘোড়া ওদেরকে পাশ কাটিয়ে চলতে গেলে একটা রাস্তার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনেক ক্ষেত্রে অর্ধেকে নেমে এসেছে। তবে এখন থেকে হকারদের নির্ধারিত জায়গায় এবং নির্ধারিত সময়ে বেচাকেনা করতে বাধ্য করতে যাচ্ছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন ক্ষেত্রে আপনাদেরকে বসার জন্য বৈধ অনুমতি দিব, আমরা আইডি কার্ড দিব। আপনার 6টার সময় আসবেন, 10:30 থেকে 11টার সময় আপনারা বিক্রি করে নিজের গন্তব্যে চলে যাবেন। তারা যে অংশে বসবে ফুটপাতের ওই অংশকে আমরা মার্কিং করে দিব। তবে আগে থেকে যাচাই বাছাই ছাড়া এবং পুনর্বাসনের ব্যবস্থা না করে সিটি কর্পোরেশনের নিয়ে এই ধরনের সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন হকাররা। হকারদেরকে আগে ফুটপাত থেকে উচ্ছেদ না করে তাদেরকে আগে স্থায়ী পুনর্বাসনের একটা বিকল্প ব্যবস্থা নেওয়া হোক। আমাদেরকে যদি পুনর্বাসন যদি করিয়ে দেয়, আমাদেরকে সরকার দূরে যেতে হবে না, আমরা নিজেরা চলে যাব। গরিব মানুষরা এসে এখান থেকে মাল ক্রয় করে। এখন এই মানুষগুলো আসে কিন্তু সকালবেলা, এখন যদি দেখা যায় আমাদেরকে সুন্দর সম্পদ দেয়, তাহলে আমরা তো আর এই কাস্টমারগুলো পাবো না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী 60 বর্গমাইলের এই নগরীতে 428 কিলোমিটার পাকা সড়ক আছে। এর মধ্যে সড়কের দুই পাশ মিলিয়ে ফুটপাত আছে 655 কিলোমিটার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে। ঝালকাঠির রাজাপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভবন কয়েক বছর ধরেই পরিত্যক্ত। শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে খোলা আকাশের নিচে। শরীয়তপুরে প্রাইভেট পড়তে গিয়ে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এমনকি ধর্ষকের পরিবারের হুমকির কারণে শিশুটিকে হাসপাতালে নেওয়া কিংবা মামলা করতে পারছে না বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে এই ধর্ষণের ঘটনা অস্বীকার করেছে বখাটের রাব্বির স্বজন। আর পুলিশ বলছে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনদের অভিযোগ, শরীয়তপুরের ডামুড্ডায় 17 মার্চ প্রতিবেশীর বাড়িতে প্রাইভেট পড়তে যায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীটি। পড়া শেষে শিক্ষিকা বাইরে গেলে তারই ছোট ভাই রাব্বি শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাড়ি ফিরে ঘটনাটি জানালে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা। ধর্ষক রাব্বির পরিবারের হুমকি ধামকিতে শিশুটিকে হাসপাতালে নিতে এবং মামলা করতে যেতে পারছেন না, এমন অভিযোগ শিশুটির মায়ের। আমরা কোনো আনি যাইতে দেয় না, হাসপাতালে যাইতে দেয় নাই বা এমনি কোনো ডাক্তারের কাছে যাইতে দেয় নাই। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে বখাটে রাব্বির বোন। আমার পড়ানো শেষ হওয়ার পরে আমি আবার পড়তে যাই, আমি আর ঘর থেকে বাইরে ফিরে আমি নিজে পড়তে গেছি, পরে এটা কি করছে আমি এটা জানি। এদিকে পুলিশ বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ আসেনি, যদি আসতো আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতাম। এখন আপনাদের মাধ্যমে যেহেতু আমরা জানতে পারলাম, আমরা অবশ্যই যথাযথ ব্যবস্থা নেব। পাশবিক নির্যাতনের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া নিষ্পাপ শিশুটি। নাওয়া খাওয়া এমনকি স্কুলে যাওয়াও বন্ধ হয়ে গেছে তার। সময় সংবাদ, শরীয়তপুর। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে ফিলিপিন্সের সিনেট ব্লু রিবন কমিটির তৃতীয় দফা শুনানি চলছে। এতে অর্থ পাচারে অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিম অং এবং উইলিয়াম সোগোকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সিনেট কমিটি। আর জিজ্ঞাসাবাদের রিজার্ভের অর্থ আরসিবিসি হয়ে কিভাবে দেশের ক্যাসিনোগুলোতে স্থানান্তর হলো সে বিষয়ে কিম অং বিস্তারিত তথ্য দেবেন বলেও প্রত্যাশা সিনেটের। শুনানিতে পাচার হওয়া অর্থ উইলিয়াম গোর অ্যাকাউন্টে স্থানান্তরের বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। এদিকে সোমবার কিম অং ফিলিপিন্সের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অর্থ পাচার কেলেঙ্কারির সঙ্গে দুইজন ব্যবসায়ী জড়িত থাকতে পারে, তবে তাদের নাম প্রকাশ করেননি তিনি। তবে তারা সরকার সংশ্লিষ্ট কেউ নন বলেও নিশ্চিত করেছেন তিনি। এদিকে শারীরিক অসুস্থতার কারণে আরসিবিসির জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতো আজ সিনেট শুনানিতে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এর আগে কিম অং এর নির্দেশে অর্থ পাচারের এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠলেও এই ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন কিম। অন্যদিকে আরসিবিসির জুপিটার শাখার উইলিয়াম সোগোর মালিকানাধীন প্রতিষ্ঠান সেঞ্চুরি টেক্স ট্রেডিং এর অ্যাকাউন্ট থেকেই $8.10 কোটি ক্যাসিনোতে পাচার হওয়ার অভিযোগ রয়েছে। তবে আগের শুনানিতে অর্থ পাচারের এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে উইলিয়াম গো। এর আগে 15 ও 17 মার্চ সিনেট ব্লু রিবন কমিটির শুনানি অনুষ্ঠিত হয়। পুরানো ঢাকার পূর্ণাঙ্গ যাত্রা শুরু করল আসগর আলী হসপিটাল। গতকাল সকালে গ্যান্ডারিয়ায় অত্যাধুনিক চিকিৎসা সেবা নিয়ে গড়ে ওঠে হাসপাতালের শুভযাত্রা ঘোষণা করেন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান।
বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে দক্ষ নার্স আর বিশ্বমানের রোগ নির্ণয়ের সুযোগ সুবিধা পাওয়া যাবে এই হাসপাতালে। যা কিছু নতুন তার শুরুই পুরনো ঢাকায়। এই স্লোগানকে সামনে রেখে গড়ে তোলা হয়েছে সিটি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আসগর আলী হসপিটাল। সোমবার সকালে গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠের পাশে 11 তলা হাসপাতালের আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সেবা শুরু হয়। পূর্ণাঙ্গ যাত্রা উপলক্ষে সকালে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। হাসপাতালের প্রতিষ্ঠাতা জানান, পুরনো ঢাকার চিকিৎসা প্রার্থীদের ঘরের কাছে আধুনিক চিকিৎসা সেবার সুযোগ করে দিতে এটি প্রতিষ্ঠা করা হয়েছে। আগামী দিনে আমাদের মতো আরো 2-10 জন আগে আসবে পুরাতন ঢাকাতে আপনার এই ধরনের ট্রিটমেন্ট ব্যবস্থা দেওয়া। মানুষকে আমরা সেবা দিতে চাই, এখানটা আরো বেশি অ্যাডভান্টেজ পাবে, খুশি হবে ট্রিটমেন্টে, ডক্টরে, হসপিটালে, এনভায়রনমেন্টে। এ সময় সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে হসপিটালের পরিচালক জানান, অত্যাধুনিক হসপিটালটিতে দেশের একমাত্র মডিউল অপারেশন থিয়েটার রয়েছে, যেখানে অস্ত্রোপচারের সময় রোগীর দেহে সংক্রমণের কোনো আশঙ্কা থাকে না। তখনই তিনি স্বপ্ন দেখেছিলেন যদি একটি আধুনিক হাসপাতাল পুরনো ঢাকায় প্রতিষ্ঠা করা যেত, আর এখন স্বপ্ন অটুট এবং তা আজ বাস্তবে রূপ নিয়েছে। এই প্রচেষ্টাকে আমরা নতুন প্রচেষ্টা যোগ করে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব। সার্বক্ষণিক আইসিইউ সুবিধার পাশাপাশি হাসপাতালে রয়েছে রোগ নির্ণয়ের অত্যাধুনিক সব যন্ত্রপাতি। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি প্রাথমিক স্কুলের ভবন কয়েক বছর ধরে পরিত্যক্ত পড়ে আছে। এতে শ্রেণীকক্ষের অভাবে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে বিদ্যালয়ের মাঠে। বিদ্যালয়ের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হলেও মেলেনি কোনো সুফল। পলাশ রায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিক্ষকদের জন্য কয়েকটি চেয়ার থাকলেও শিক্ষার্থীদের জন্য নেই কোনো টেবিল বা বেঞ্চ। বই খাতা নিয়ে মাঠে বসে ক্লাস করছে ঝালকাঠির রাজাপুর উপজেলার 28 নম্বর ফুলহার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 2007 সালে সিডরের পর পরিত্যক্ত ঘোষণা করা হয় এই বিদ্যালয়টির ভবন। তারপরও ঝুঁকির মধ্যেই সেখানেই চলছিল বিদ্যালয়ের পাঠদান। তবে 2 বছর আগে বিদ্যালয়ের একতলা ভবনটির বিভিন্ন স্থানে ভয়াবহ ফাটল দেখা দেয়। এরপর থেকেই মাঠে চলছে শিক্ষা কার্যক্রম। এই অবস্থায় আসন্ন বর্ষা মৌসুমে কিভাবে পাঠদান চলবে তা নিয়ে শঙ্কিত শিক্ষার্থী ও শিক্ষকরা। আমরা রোদে বসে ক্লাস করি, তাই আমাদের খুব কষ্ট হয়। বর্ষার সময় আমরা ক্লাসে ঢুকলে ক্লাস থেকে পানি পড়ে, বেঞ্চ নাই, তারপরে রুমগুলো ভাঙা। তো শীতের সিজনে তো আমরা মাঠে বসে ক্লাস করাইলাম, কিন্তু বর্ষার সিজনে কি করব? বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানালেন, ভবন সংকট এবং সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বারবার জানানো হলেও কোনো সুফল পাওয়া যায়নি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেকবার বলছি, লিখিতভাবে বলছি, মৌখিকভাবে বলছি, কেউ কোনো সমাধান আজ পর্যন্ত দেয়নি। এদিকে জেলার চরম ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর সংস্কার কাজ দ্রুত শুরু হবে বলে আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। মোট 20টি স্কুলের তালিকা ইতিমধ্যে অধিদপ্তরের মাধ্যমে আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। সেটি কার্যক্রম চলমান রয়েছে। 1942 সালে প্রতিষ্ঠিত হয় পশ্চিম ফুলহার প্রাথমিক বিদ্যালয়টি। বর্তমানে 2 শতাধিক শিক্ষার্থী এই বিদ্যালয়ে পড়ালেখা করছে। সময় সংবাদ, ঝালকাঠি। রাজধানীর মহাখালী ওয়্যারলেস এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক আহত হয়েছেন। আহত তোফাজ্জল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত 11:15টার দিকে মোটরসাইকেলে করে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তোফাজ্জলকে গুলি করে পালিয়ে যায়। তার ঘাড়ে ও হাতে গুলি লাগে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় মামলা করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। দেশের বাইরে খবর। পাকিস্তানের লাহোরের গুলশানি ইকবাল পার্কে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 72-এ দাঁড়িয়েছে। এদের মধ্যে 29 জন শিশু রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় আহত 340 জনের মধ্যে 25 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দোষীদের গ্রেপ্তারের সর্বাত্মক অভিযানের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান রাহেল শরীফ। আর সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। গগনবিদারী আহাজারি আর চোখের অশ্রুতে প্রিয়জনকে অন্তিম বিদায় জানাচ্ছেন স্বজনরা। একে একে সম্পন্ন করা হচ্ছে শেষকৃত্যের নানা আনুষ্ঠানিকতা। রোববার ইস্টার সানডের ছুটিতে লাহোরের গুলশান ইকবাল পার্কে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতদের অর্ধেকেরও বেশি শিশু ও নারী। এই ঘটনায় দেশের অন্যান্য অঞ্চলে একদিনের শোক পালিত হলেও 3 দিনের শোক পালন করছে পাঞ্জাবের প্রাদেশিক সরকার।
আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা কর্তৃপক্ষের। সোমবার আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবার ঘোষণা দেন তিনি। সন্ত্রাসীদের মদতদাতারা যেই হোক না কেন এবং তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, এদের সবাইকে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। শহীদদের প্রতিটি ফোঁটা রক্তের বদলা নেয়ার আগ পর্যন্ত আমরা থামব না। ইনশাআল্লাহ হাম চैन से नहीं बैठेंगे। হামলার দায় স্বীকার করা পাকিস্তানি তালেবানদের একটি পক্ষ জামাতুল আহরারের সদস্যদের ধরতে সর্বাত্মক অভিযানের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান রাহেল শরীফ। সেনাবাহিনীর অন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে বলা হয়, লাহোর, মুলতান, ফয়সালাবাদে পৃথক অভিযানে বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এদিকে ইউসুফ নামের এক ব্যক্তিকে আত্মঘাতী হামলাকারী হিসেবে চিহ্নিত করার দাবি করেছে পুলিশ। কর্তৃপক্ষের বরাতে পাকিস্তানি সংবাদ মাধ্যম জানায়, ওই সন্দেহভাজন পাঞ্জাবের মুজাফফরনগরের বাসিন্দা। জাহিদুর রহমান, সময় সংবাদ। সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় ব্রাসেলসের সন্ত্রাসী হামলায় আটক এক ব্যক্তিকে মুক্তি দিয়েছে বেলজিয়ামের পুলিশ। মুক্তি পাওয়া ব্যক্তির নাম ফয়সাল শিফু। তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেন বলে জানিয়েছে বেলজিয়ামের স্থানীয় গণমাধ্যম। বেলজিয়ামের সরকারি আইনজীবীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গত 24 মার্চ সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক থাকা এবং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ তাকে গ্রেফতার করে। তবে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে তদন্তে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি, এ কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দরে সন্ত্রাসী হামলা চালানো তৃতীয় ব্যক্তির পূর্ণাঙ্গ সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে বেলজিয়াম পুলিশ। খেলার খবর। আগামী 5 মাসের মধ্যে আর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট বা সিরিজ নেই টিম বাংলাদেশে। তাই এই সময়ের মধ্যে জাতীয় দলের জন্য কোনো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জোর চেষ্টা চালাবে বিসিবি। এছাড়া ওয়ার্ল্ড টি-20তে দলে কোনো বিশৃঙ্খলার প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এদিকে বিসিবির সহসভাপতি মাহবুব আনাম জানিয়েছেন, তাসকিন সানিকে দ্রুত ক্রিকেটে ফেরাতে সচেষ্ট ক্রিকেট বোর্ড। বাংলাদেশের ওয়ার্ল্ড টি-20 মিশন শেষ, সামনে লম্বা ছুটি। এফটিপি অনুযায়ী আগস্টে ভারতের বিপক্ষে একটি টেস্টের আগে আর কোনো আন্তর্জাতিক আসর নেই মাশরাফিদের। টাইগারদের লম্বাই বিরতিতে কি পরিকল্পনা করছে বিসিবি? আগামী আপনি জানেন যে আমাদের যে ট্যুরগুলা রয়েছে, ভারতের টেস্ট ম্যাচ এবং ইংল্যান্ড সিরিজ, তার মধ্যে যে গ্যাপটা আছে তাতে স্বল্প পরিমাণ হলেও সপ্তাহ দুয়েকের হলেও আন্তর্জাতিক ক্রিকেট করার চেষ্টা ক্রিকেট অপারেশন হয়তো করবেন। ন্যাশনাল টিমে যারা খেলেছে ওরা প্রচুর ক্রিকেট খেলেছে গত 1-1.5 বছর। তার মনে ওদের রেস্টেরও দরকার আছে। এখন ঢাকা প্রিমিয়ার লিগও শুরু হবে। তারপরে আমরা চেষ্টা করব যে আপনার দুই একটা যদি ট্যুর ফিক্স করতে পারি সেটা ভালো হবে। বাট আমরা ভেরি মাচ ওয়ারিড অ্যাবাউট এই টিমস। ওয়ার্ল্ড টি-20তে দারুণ শুরু করেও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের সাথে বাজেভাবে হেরেছে মাশরাফি বাহিনী। বিভিন্ন মহল থেকেই প্রশ্ন উঠেছে, তবে কি বিশৃঙ্খলার কারণে এমন হার? ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, এমন প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেবে না বিসিবি। আপনি জানেন এই বোর্ড আসার পর কিন্তু ডিসিপ্লিন নিয়ে আপনার খুবই সিরিয়াস, এবং আমার মনে হয় না যে আপনার ডিসিপ্লিনের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস করবে, কারণ যেহেতু এটা প্রমাণ আপনারা পেয়েছে। বোলিং অ্যাকশনের দায়ে আইসিসির নিষেধাজ্ঞায় পড়া সানি ও তাসকিনকে ফেরাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিসিবি। এরই মধ্যে বোলিং অ্যাকশন শুধরাতে কোচ হিটস্ট্রিকের সাথে কাজে লেগে পড়েছেন তাসকিন। দুটো বলারেরই যে কারণগুলো কারো ক্ষেত্রে স্বল্প, কারো ক্ষেত্রে বৃহৎ, আমরা সেই প্রসেসটা তাদেরকে কারেকশন বা কারেক্টিভ মেজার যেটা দরকার সেটা অবশ্যই করা হবে, এবং যখনই আমরা স্যাটিসফাইড থাকবো যে দে শুড টেক এ টেস্ট, সেই টেস্টগুলো করানো হবে। হেড কোচ হাথুরু সিংহে আর বোলিং কোচ হিটস্ট্রিকের সাথে বিসিবির চুক্তি প্রায় শেষের পথে। তাই তাদের চুক্তি আর বাড়ানো হবে কিনা অথবা কোচরা টাইগারদের সঙ্গে আর থাকতে চান কিনা তার সিদ্ধান্ত আসবে বোর্ড সভা থেকে। তবে বোর্ড সভা না হলেও এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন বিসিবি সভাপতি। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। ওয়ার্ল্ড টি-20তে একটি ম্যাচেও দলে না থেকেও আলোচনার কেন্দ্রে নাসির হোসেন। শুরু থেকে স্কোয়াডে থাকা সত্ত্বেও কেন একটি ম্যাচও খেলার সুযোগ পেলেন না নাসির হোসেন? আর কেনই বা দেশ থেকে উড়িয়ে নেয়ার পরদিনই শুভাগত হোমকে মাঠে নামালো টিম ম্যানেজমেন্ট? এ নিয়ে মত দিয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু ও নাসির হোসেনের ছেলেবেলার প্রশিক্ষক শাকিল রায়হান। নাসির হোসেন 2011 সালে অভিষেকের পর থেকেই যেন বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন এই অলরাউন্ডার। কখনো স্লগ ওভারের গুরুত্বপূর্ণ কিছু রান, কখনো বা মাঠে দুর্দান্ত ফিল্ডিংয়ে নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে আসছেন নাসির।
আবার যখনই উইকেটের জন্য হাসফাস অধিনায়ক নাসির হোসেনের হাতে বল তুলে দিলে দু একটি উইকেট নিয়ে ম্যাচের পেন্ডুলাম ঘুরিয়ে আনতে পারেন টাইগারদের পক্ষে। তবুও এশিয়া কাপ থেকে শুরু করে পুরোটা ওয়ার্ল্ড টি20 নাসির যেন অনেকটা অবহেলিত ছিলেন ম্যানেজমেন্টের কাছে। ঘটনার কারণ অনুসন্ধানে নির্বাচকরা বল ঠেলে দিলেন টিম ম্যানেজমেন্টের কোর্টে। অজুহাত সেই পুরনো টিম কম্বিনেশন। নাসিরের ব্যাপারটা কিন্তু আপনি এখান থেকে বলতে পারবেন, নাসির কিন্তু এখন গত 6 মাস ধরে ইন আউট করছে টিমের মধ্যে, ও কিন্তু রেগুলার নেই। তো সেই হিসাবে আপনার ও কিন্তু টেস্ট ম্যাচেও খেলতে পারে, ওর প্লেসটা হারিয়েছে, 50 ওভার্স ম্যাচেও হারিয়েছে। তো এখানে টি20 ফরম্যাটের খেলানো যেহেতু কিন্তু কোশ্চেনটা আমরা এখান থেকে করতে পারি না। উল্টো দিকে তাসকিনের বদলি হিসেবে শুভাগত হোমকে উড়িয়ে নিয়ে পরদিনই ক্লান্ত দেহে অজিদের বিপক্ষে মাঠে নামিয়ে দেয়া হয়। তার উত্তরও মিলল সাবেক এই অধিনায়কের কণ্ঠে। ওরা ওয়ার্ল্ড কাপে গিয়েছে, ওখানে কি অবস্থায় আছে, মানসিকভাবে কেমন আছে এবং ওখানে কেমন প্র্যাকটিস করছে, টিমের জন্য কতটুকু ইনভলভমেন্ট, ওর কতটুকু নিজেকে মোটিভেট করতে পারছে। তো সেই হিসাবে ওই চিন্তা করে কিন্তু ম্যানেজমেন্ট ডিসিশনটা নেয়, যেটা আপনাকে আগে বললাম যে আমরা সিলেকশন কমিটি কেউ যায়নি। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারবো না নাসিরকে কেন খেলানো হচ্ছে না। কিছুদিন হতেই সামাজিক মাধ্যম তোলপাড়। বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা নাকি বলেছেন শৃঙ্খলা ভঙ্গের দায়ী নাকি রাখা হয়নি নাসির হোসেনকে। তবে বিষয়টি মেনে নিতে পারছেন না নাসিরের সাবেক গুরু। সেই ছোটবেলা থেকে যাকে দেখে আসছেন তার সম্পর্কে ইতিবাচক কথাই বললেন ছেলেবেলার পথনির্দেশক। নাসির কখনোই খামখেয়ালি করতো না। নাসির যদি খামখেয়ালি করতো নাসির আজকে এই জায়গায় থাকতো না। হয়তো সিলেক্টর বা কোচ বা ক্যাপ্টেনই হয়তো মনে করেছেন যে তাকে তার জায়গাতে হয়তো অন্য কেউ আসলে হয়তো মানে ভালোভাবে হতে পারে। তবে আসলে রায়হান মাসুদ, সময় সংবাদ। সিরিয়াসলি থাকে না। দর্শক, এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নিরাপত্তার অভাব এবং প্রশাসনিক অসহযোগিতার কারণে দেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন অনিবাসী বাংলাদেশিরা। উৎসাহিত করতে উদ্যোগ গ্রহণের তাগিদ। কাল উদ্বোধন হচ্ছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও হলি ফ্যামিলি অংশ। পুরো প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছরের জুলাইয়ে, জানিয়েছেন সংশ্লিষ্টরা। ধর্ষণের প্রমাণ পরীক্ষায় এখনো চলছে সনাতন পদ্ধতি। সুস্পষ্ট ধারণা না থাকায় পদক্ষেপ নিচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তর, ক্ষুব্ধ মানবাধিকার কর্মীরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণের জন্য প্রস্তুত এলাকাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এবং চট্টগ্রামের ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত সিটি কর্পোরেশনের। নির্ধারিত স্থানে কেনাবেচা করতে পারবেন হকাররা, উচ্ছেদের আগেই পুনর্বাসনের দাবি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন START SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।